সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা টাইমসের নিয়মিত টক শো মিঠে করায়। আমি মনির হোসেন। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব রাজনীতি নিয়ে। আমাদের দেশে গত বছরের 5ই আগস্ট সরকার পতনের পর যে রাজনৈতিক পরিবেশটি তৈরি হয়েছে, সেই রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের রাজনীতির বিষয় আমরা ঠিক করেছি রাজনীতির নতুন মেরুকরণ। এবং এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক শওকত মাহমুদ। শওকত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন যোগ দেওয়ার কথা রয়েছে, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। হয়তো কারিগরি কারণে উনি এখনো যোগ দিতে পারছেন না। যখনই তিনি যোগ দিতে পারবেন তখনই আমরা তাকেও সংযুক্ত করে নিব। তো শুরুতেই আপনার কাছে প্রশ্ন যে 5ই আগস্টের আগের যে রাজনীতি এবং পরের রাজনীতি, এই পরিবেশ দুটো কেমন দেখছেন যদি একটু বলেন শওকত ভাই। 5ই আগস্টের আগে এবং পরের রাজনীতির মধ্যে তো একটা গুণগত পার্থক্য রয়েছে। 5ই আগস্টের পূর্বের রাজনীতি যেখানে ছিল আওয়ামী লীগ বনাম বাকি সবাই, এখন মনে হচ্ছে যে রাজনীতি হচ্ছে বিএনপি বনাম বাকি সবাই, এরকম একটা অবস্থা মনে হচ্ছে। কারণ বাংলাদেশে বড় দুই দল বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগের সরকারের পতন হওয়ার পরে আওয়ামী লীগ গণহত্যার কারণে, মানুষের উপর জুলুমের কারণে তারা মোটামুটি এই পর্যায়ে অনেকটাই অদৃশ্য বা ম্রিয়মান, বা তারা কোনো ভূমিকা রাখতে পারছে না এবং নেতাদের পালিয়ে গেছে। সেখানে বিএনপি এখন একমাত্র বড় দল এবং বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি বলে সবাই মনে করছে, এটা স্বাভাবিক। এবং সেই কারণে বিএনপি পক্ষে এবং বিপক্ষে এই রাজনৈতিক দলগুলো একটা বিভিন্ন গাঠবন্ধনের মধ্যে নিজেদেরকে জড়ানোর চেষ্টা করছে। তো আগের রাজনীতি যেটা ফ্যাসিবাদ প্রবণ রাজনীতি, এবং যেখানে সমস্ত বিরোধী দল এবং ভিন্ন মতকে দমন করে এবং রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের জেলে পুরে সরকার যে অবস্থা সূচনা করেছিল, মানে দীর্ঘ সময়ের, এক যুগেরও বেশি সময়ের এই ফ্যাসিবাদকে ছাত্ররা আমি বলবো যে বিশ্ব কাঁপানো গণ অভ্যুত্থান করেছেন, এবং তারই জেরে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং আওয়ামী লীগ সরকার বাতিল হয়েছে এবং সংসদ বাতিল হয়ে গেছে। এরপরের রাজনীতির মধ্যে আমরা দেখছি সেটা হচ্ছে যে বিএনপি এই রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং এই সরকার, বর্তমানে যে অন্তর্বর্তী সরকার এসছে, এটি একটি সংবিধান সমর্থিত সরকার। এই অর্থে যে সংবিধানের 106 অনুচ্ছেদ দ্বারা সমর্থিত। এই সংবিধান সমর্থিত অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন ক্ষেত্রে বিএনপি প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছে এবং তারা সফল হচ্ছে। যেমন ছাত্রদের বাধার মুখেও তারা রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণের উদ্যোগ নিয়েও নিতে পারেনি। 72 সংবিধানের বিরুদ্ধে ছাত্ররা যে অবস্থান নিয়েছিল, সেটার ব্যাপারেও বিএনপির আপত্তির কারণে ছাত্ররা এগোতে পারেনি। তৃতীয়ত, আপনার ঘোষণাপত্র নিয়ে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিএনপির আপত্তিটা এই অর্থে যে আরো দেখে শুনে দেওয়া দরকার, এগুলো ঝুলিয়ে দিয়েছে। সেই সব ক্ষেত্রে মনে হচ্ছে যে বিএনপি রাজনীতিকে, মূলধারার রাজনীতিকে প্রভাবিত করে চলেছে। ছাত্ররাও কিছু কিছু ক্ষেত্রে তাদের রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হচ্ছে এবং তারা একটা নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে, একই সঙ্গে নতুন ছাত্র সংগঠন করার ঘোষণা দিয়েছে। এবং এই ঘোষণার কারণে রাজনীতিতে একটা আমি বলবো যে একটা উত্তাপ নয়, মানে জাস্ট একটা, আমি বলবো যে রাজনীতি জমে ওঠার পর্যায়ে উঠেছে, কারণ সামনে নির্বাচন। ছাত্ররা রাজনৈতিক দল করে নির্বাচনে অংশ নিতে চায় এবং তাদের সঙ্গে বিএনপির কিছু কিছু ক্ষেত্রে বক্তব্যজনিত পার্থক্য এবং আমি বলবো যে পরস্পর যেই বাক্য বিনিময় হচ্ছে, এটা মনে হচ্ছে যে বিএনপিকেই তারা প্রতিপক্ষ মনে করছে, অন্তত নির্বাচনকে সামনে রেখে এবং রাজনৈতিকভাবে। অন্যদিকে জামাত ইসলামের সঙ্গেও বিএনপির একটা পার্থক্য বেশি স্পষ্ট হয়ে উঠেছে।
সামনে নির্বাচন। আওয়ামী লীগের শাসনামলে জামাত বিএনপি ঐক্যবদ্ধ থাকলেও আন্দোলনগত ঐক্য ছিল, যদিও কাঠামোগত ঐক্য বিএনপি পরে বাতিল করে দিয়েছিল 20 দলীয় জোট। কিন্তু এখন জামাত বিএনপি পরস্পরের প্রতিযোগী এবং নির্বাচনে তারা যে যার মতো বিজয় অর্জন করার জন্য ব্যস্ত এবং মোর্চা গঠন করার জন্য ব্যস্ত, এবং ছোট ছোট দলগুলো সব বড় এই দুই দলের পেছনে পেছনে হাঁটছে। হাঁটার মধ্যে হয়েছে যে তারা নিজেদের রাজনীতি সক্রিয়তা দলকে ভুলে তারা বিএনপি যে কথাগুলো বলছে সেই কথাগুলোই তারা বলছে। যেমন বিএনপি বলছে যে তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না। এখন বিএনপির যারা মানে আমি বলবো যে বিএনপির সঙ্গে জোট বেঁধে আছে যে দলগুলো, তারাও একই সুরে কথা বলছে। অন্যদিকে জামাত বলছে যে আগে সংস্কার হোক, আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। এবার জামাতের সঙ্গে যারা গাঠবন্ধনে আগ্রহী তারাও কিন্তু একই সুরে কথা বলছে। অর্থাৎ মোটা দাগে এই দুটি দলের বৈশিষ্ট্যই আমরা রাজনীতিতে আমরা লক্ষ্য করছি। আর আওয়ামী লীগ যেখানে আন্ডারগ্রাউন্ডে থেকে নানা ধরনের কর্মসূচি দেয়, সেগুলো জাস্ট একটা সোশ্যাল মিডিয়াতে জানান দেওয়ার মতো, বাস্তবে কর্মসূচি প্রতিপালিত হয় না এবং পালন করার লোকজনও নেই। তো এই বিষয়ে আমি বলবো যে এখন নির্বাচনমুখী হওয়ার যে রাজনীতি, সেই রাজনীতিটা সামান্য খানিকটা থমকে আছে, যেহেতু অন্তর্বর্তী সরকার কতগুলি সংস্কার প্রস্তাব সামনে এনেছে এবং এই সংস্কার প্রস্তাব নিয়ে ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক ধরনের একটা মত পার্থক্য লক্ষ্য করছি। ছাত্ররা বলছে সংস্কার পুরো করে এবং ফ্যাসিবাদীদের বিচার করে তারপরে জাতীয় নির্বাচন হোক, এবং জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় সরকার নির্বাচন চাইছে। জামাতের বক্তব্য প্রায় অভিন্ন, কিন্তু বিএনপি এটা খুব শক্ত অবস্থান নিতে চাচ্ছে যে কোনোভাবেই স্থানীয় সংস্থা নির্বাচন জাতীয় নির্বাচন আগে হতে পারে না, কারণ ইতিপূর্বে কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করেনি। তবে বিএনপির এটা ভুলে যাওয়া উচিত না। অন্যান্য তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের পার্থক্য হলো এটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে এবং শুধু নির্বাচন করার ম্যান্ডেট নিয়ে আসেনি, সংস্কার করার ম্যান্ডেট এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করার একটা ম্যান্ডেট তারা নিয়েছে ছাত্র জনতার কাছ থেকে। সেই ম্যান্ডেট অনুযায়ী তারা কাজ করে। এখন এই দ্বন্দ্বটা আমার মনে হয় যে রোজার মাস, আগামী মাস রোজার মাসের পরপরই কিন্তু এই দ্বন্দ্বের একটা আমরা দেখতে পারবো, প্রকাশ্য রূপ দেখতে পারবো। তখন বোঝা যাবে যে রাজনীতি কোন অবস্থায় আছে। এটা এই মুহূর্তে রমজানকে সামনে রেখে আমি মনে করি না যে রাজনীতি এরকম ঘরোয়া রাজনীতি হয় সেরকম হবে, কিন্তু তারপরে রাজনীতি ভিন্ন টার্ন নিতে পারে এবং এর উপরই নির্ভর করবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কিভাবে হবে বা সনদ কিভাবে হবে এবং ডিসেম্বরে নির্বাচন হবে কি হবে না, এটা তখনই এটা পরিষ্কার হতে শুরু করবে। এই মুহূর্তে এটাই আমি 5 আগস্টের পূর্ব রাজনীতি এবং পরের রাজনীতিকে বিশ্লেষণ। শওকত ভাই, আপনি যেটি বলছিলেন যে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে বিএনপি এবং জামাতের দুই রকমের সম্পর্ক দেখা যাচ্ছে। এর আগে তারা যখন জোটবদ্ধ হয়ে নির্বাচনও করেছে, যদিও তারা সবসময় বলে এসেছিল যে সেটি ছিল শুধুই ভোটের জন্য একটি জোট। এখন আর ভোটের জন্য যেহেতু আলাদাভাবে দলগুলি দুটি আলাদাভাবে মাঠে নেমেছে, সুতরাং তাদের ভোটের জন্য জোটের দরকার নেই, আলাদা নিজেদের যে আদর্শ, সেই আদর্শের দিক থেকে বিএনপি এবং জামাতের মধ্যে মোটা দাগে যে পার্থক্যটি করা হয় যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের, বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি স্বাধীনতার ঘোষক, অন্যদিকে জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। এই আদর্শটাই কি সামনের দিকে বড় হয়ে উঠবে এই দুইটি দলের প্রতিযোগিতার মধ্যে? আপনার কি মনে হয়? এই আদর্শগত পার্থক্য তো অবশ্যই একটা বড় উপাদান এই দুই দলের ঐক্যের মধ্যে। বিএনপি মুক্তিযুদ্ধের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার যুদ্ধ শুরু করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এবং তিনি 7ই নভেম্বরের যে জাতীয় বিপ্লব, যেটা সফল বিপ্লব, সেই বিপ্লবের চেতনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছেন এবং তিনি
বাংলাদেশে ইসলামী দলগুলোকে রাজনীতি করার পরিসর তৈরি করে দিয়েছিলেন। জামাতে ইসলামী ওই নামে তখনও দল না করলেও জামাতে ইসলামী ভিন্ন নামে দল করেছে এবং পরে তারা সংগঠিত হয়েছে। জামাতের সঙ্গে বিএনপির পার্থক্য আরো একটি জায়গায় বড় জায়গায় রয়েছে, সেটি হচ্ছে জামাত আওয়ামী লীগের সঙ্গে যেভাবে গাঁটছড়া বেঁধে রাজনীতি করেছে, বিএনপি সেটা করেনি। যেমন 1986 সালে এই স্বৈরাচার এরশাদের নির্বাচনে জামাত আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে হেঁটে নির্বাচনে গেছে, যেটা বিএনপি নির্বাচনকে বয়কট করেছে। একই সঙ্গে আমরা দেখলাম যে 1996 সনে আওয়ামী লীগকে সুবিধা করে দেওয়ার জন্য জামাত বিএনপি জোটের বাইরে থেকে নির্বাচন করেছে এবং আলাদা নির্বাচন করে বিএনপির কিছু সিটে, যেটা বিএনপি 116টা আসন পেয়েছিল, সেখানে তারা বিএনপিকে সিট কমানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে এবং নিজেরা খুব সামান্য সিটে পাশ করেছে, 2টি বা 3টি। এই যে বারবার আওয়ামী লীগের সঙ্গে বিএনপি জামাত গাঁটছড়া বাঁধে, এটা বিএনপির রাজনীতিকে কণ্ঠকাকীর্ণ করার জন্যই তারা এটা করে, নির্বাচনী বিজয়কে আটকে দেওয়ার জন্য এটা করে। বিএনপির সেই কথা মনে আছে। এখন দুই দলের মধ্যে বাহাস হলে স্বাভাবিকভাবেই 71-এর কথাটা চলে আসে। আর জামাতে ইসলামী একটি ইসলামিক দল হিসেবে দাবি করলেও জামাতে ইসলামী মূলত রাজনৈতিক কৌশল, যখন যে কৌশল প্রয়োজন সেই কৌশল নেয়। যেমন জামাতের আমির কিছুদিন আগে বললেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া বা এই ধরনের একটা কথা বললেন। তারপরে আরো কিছু কথা বলেছেন। ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে জামাতের আমিরের বক্তব্য একটা চমকে দেওয়ার মতো বক্তব্য, যে তারা কখনোই ভারত বিরোধী ছিলেন না এবং ভারতের সঙ্গে তারা সুসম্পর্ক চান, সেই বিষয়গুলো তারা বলেছেন। এবং জামাত মোটামুটি নিজেদেরকে প্রজেক্ট করার চেষ্টা করে যে তারাই পরবর্তীতে ক্ষমতাসীন দল হচ্ছেন এবং তাদের সঙ্গে সব ইসলামী দলগুলো একসঙ্গে ইসলামী ভোটের একটা বাক্সই হবে, এরকম ভাবে কথা বলছে। বিএনপির সঙ্গে জামাতের শুধু 71 নিয়ে নয়, আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কৌশলগত মিত্র হিসাবে জামাতের যে ঐতিহাসিক ভূমিকা এবং প্রমাণিত ভূমিকা, সেটাও কিন্তু এই দুই দলের রাজনৈতিক আপনি যদি কর্মকাণ্ডের মূল্যায়ন করেন, সেগুলো কিন্তু উপাদান হিসাবে আসবে। আর এই সম্প্রতি আমি বলবো যে বিএনপির পক্ষ থেকে একটা জিনিস আমি মনে করি যে একটা ভুল হয়েছে, যে 20 দলীয় জোটকে শুধু জামাত ইসলামীর জন্য অকার্যকর করে দিয়েছে বিএনপি। সত্য যে এটা পশ্চিমারা বা অন্য আমাদের বাইরের মিত্ররা জামাতের সঙ্গে বিএনপির গাঁটছড়াকে সমর্থন করেন না, পছন্দ করেন না। 2001 সালে জামাতের সঙ্গে দুজনকে মন্ত্রিসভায় নেওয়ার কারণে যেটা বাইরে সমালোচনা হয়, সেটাও বিএনপি আর নতুন করে সেই সমালোচনা নিতে চায় না। তো সেটার কারণে আমি মনে করি যে এই বিএনপি তার আলাদা পথে চলার ক্ষেত্রে আগ্রহী। আন্দোলনের যুগপৎ আন্দোলন হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, কিন্তু এখন আলাদা পথ চলবে এবং জামাত যে কাজগুলো করে সেই কাজগুলো বিএনপি মনে করে যে জামাতকে কখনো নির্ভরযোগ্য মিত্র ভাবা যায় না। হ্যাঁ, যেটা প্রয়োজন ছিল যে আন্দোলনগত ঐক্যের এক বিষয়, কিন্তু নির্বাচনী গাঠবন্ধন এক জিনিস, বা আন্দোলনের গাঠবন্ধন এক জিনিস, আর নির্বাচনের গাঠবন্ধন আরেকটি জিনিস। তো বিএনপি যেখানে আওয়ামী লীগ অনুপস্থিত, সেখানে বিএনপি আর জামাতের সঙ্গে তার এই পার্থক্য বা দ্বন্দ্বটা হওয়াটা বা নির্বাচনী প্রতিযোগিতাটা হওয়াটা স্বাভাবিক, আমি অস্বাভাবিক ঘটনা বলি। আরেকটি বিষয় আপনার কথা থেকে উঠে এসেছে, যেটি হচ্ছে যে পশ্চিমা মিত্ররা বা বাইরের দুনিয়ার যে দেশগুলি, তারা বিএনপির সাথে জামাতে ইসলামীর সখ্যতাটাকে ভালোভাবে দেখছিল না অতীতে। এই কারণে বিএনপি হয়তো এখন জামাতের দিক থেকে সরে গেছে বলে আপনি বলছিলেন। এক্ষেত্রে কি এমনটা আশঙ্কা করছে বাইরের মানুষজন যে জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে বা জামাতে ইসলামীর প্রভাব বাড়া মানেই হচ্ছে বাংলাদেশ একটি ধর্মীয় দিকে বা ধর্মীয় উগ্রবাদ যদি নাও বলি, যে ধর্মীয় রাজনীতির দিকে এগিয়ে যাবে, যেটি বিএনপি খুব সচেতন ভাবে এড়িয়ে চলতে চাইছে? বিষয়টি কি এরকম হতে পারে যে জামাতে ইসলামের নেতৃত্বে
শুধু ধর্মের একটি প্রভাব বেড়ে যাবে, ধর্মীয় রাজনীতির প্রভাব বেড়ে যাবে? না, এটা বিএনপি মনে করে না, আর আমিও মনে করি না যে জামাত ক্ষমতায় এলে আহ, ধর্মীয় রাজনীতির ইয়ে বাতাস বইতে থাকবে। কারণ জামাত খুব মানে মানে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলা দল। ইতিমধ্যে বলেছে নারীদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেবে, সবকিছুই তারা করবে। অ্যাটলিস্ট মানে 1996 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ যেরকম খুব সতর্ক পদক্ষেপ নিয়েছিল, চূড়ান্ত মাত্রায় ফ্যাসিবাদকে দিকে যায়নি বা জামাত ইসলামের বিচারও করেনি। জামাতের যদি ধরে নেয়, আমি মনে করি সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কারণ জামাত হলো ক্যাডার বেস পার্টি, গণভিত্তিক দল নয়। যদি ক্ষমতায় যায়ও, তাহলে দেখবেন যে জামাত মানে মৌলবাদী শাসনের ধারে কাছেও নেই। জনতাকে বা বাইরের দুনিয়াকে এই ইমপ্রেশন দিতে চাইবে যে তারা একটি বুর্জোয়া রাজনৈতিক দল, এবং গণতন্ত্র মানে নারীর ক্ষমতায়ন মানে মানবাধিকার মানে এই ধরনের করার চেষ্টা করবে। অর্থাৎ জামাতকে ওইভাবে মাপার কোনো দরকার নেই। বিএনপির যেটা আমি মনে করি যে আগে যেটা ভুল হয়েছে, যে জামাত ইসলামীকে দূরে ঠেলতে গিয়ে বিএনপি ইসলামকেই দূরে ঠেলে দিচ্ছে। এটাই একটা আমার কাছে মনে হচ্ছে। অন্যান্য ইসলামী দল, বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শে আল্লাহর প্রতি অবিচল আস্থার কথাটা খুব স্পষ্টভাবে আছে। কিন্তু আমরা গত 15 বছরে দেখেছি বিভিন্ন ইসলামিক ইস্যুতে, যেমন আলেম ওলামাদের বিরুদ্ধে আতকদালা নির্মূল কমিটির নেতারা যখন দুদকে মামলা দিতে অভিযোগ করতে গেলেন, বিএনপি কিন্তু এই আলেম ওলামাদের পক্ষে কোনো অবস্থান নেই। তারপরে গাজাতে যে ঘটনাগুলো ঘটেছে এই সম্প্রতি, মনে করেন ট্রাম্প গাজা দখলের গাজা কবজায় নেওয়ার ঘোষণা দিচ্ছে, বিএনপি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কারণ বিএনপি মনে করে যে এগুলো দেখালে যদি ক্ষমতায় যেতে তার কোনো অসুবিধা। তারপরে বিভিন্ন মুসলিম দেশের খুব জরুরি ইস্যুগুলোতেও কিন্তু সেভাবে সোচ্চার ভূমিকা পালন করেনি। বা প্যালেস্টাইনে যে গণহত্যা চালিয়েছে ইসরায়েল, এতে করে মনে হয় যে বিএনপি খুব সতর্ক সাবধানী। মানে শুধুমাত্র জামাতের গন্ধ গায়ে থেকে তাড়ানোর জন্য মানে জেনুইন বা ইসলামিক ইস্যুগুলোকে তারা অ্যাভয়েড করে যায়, এটাও কিন্তু মানুষ চোখে পড়েছে। তো সেই কারণে আমি মনে করি যে এটাও বিএনপির একটা আদর্শগত একটা বিচ্যুতি হিসাবে গণ্য করা যায়। যারা বিএনপি কে জন্মকাল থেকে বিএনপির আদর্শকে দেখে এসছেন, তাদের কাছে মনে হতে পারে যে এগুলো কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। তবে জামাতকে এই শাসনকে মৌলবাদী শাসন হিসেবে ভয় করার কিছু নেই। কারণ জামাত অত্যন্ত কৌশলী দল। মানে একটি জেনুইন ইসলামিক দল যে ধরনের কাজ করে সেই ধরনের কাজ করতে পারে। যেমন মিশরে মুরসি ক্ষমতায় গেল, ইকোনর মুসলিমের মুরসি মুরসি ক্ষমতায় গিয়েই এমন কিছু করার চেষ্টা করলেন যেখানে তার সঙ্গে সেনাবাহিনীর বা প্রচলিত রাজনৈতিক কাঠামোর একটা দ্বন্দ্ব শুরু হইল। জামাত সে ভুল করবে না বা সেই পথে যাবে না। জামাত দেখানোর চেষ্টা করবে তারা একটা সুশাসনের দল, আইন শাসন মেনে চলে, নারী স্বাধীনতায় বিশ্বাস করে, এবং ধর্মের অনেক কিছু কি তারা সেইভাবে আনবে বলে আমি মনে করি। ইভেন কোনো কনস্টিটিউশনে কোনো চেঞ্জ করবে বলে মনে হয় না। যদিও এসব আলোচনা আমি মনে করি যে যে লক্ষ্যের আলোচনা সেটা সুদূরপ্রসারী এই মুহূর্তে। এটি যেরকম একটি দিক, আরেকটি দিক হচ্ছে যে আরো যে ইসলামী দলগুলি বা ধর্মীয় দলগুলি আছে, হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস, এসব দলকে জামাত এখন কাছে টানার চেষ্টা করছে। জামাত যদিও নারী স্বাধীনতা বা আপনি যেটি বললেন যে যেভাবে মৌলবাদ হিসেবে আমরা চিহ্নিত করি এরকম দল হবে না বা না, কিন্তু ওইসব দলগুলিকে অনেকেই ওইভাবেই দেখতে চায় এবং ওই দলগুলিকে এইভাবেই চিহ্নিত করে। এই যে জামাত ওইসব দলগুলিকে কাছে নিয়ে আসতে চাইছে, যদি তাদের একটি জোট হয় এবং যদি ক্ষমতায় যায়, তাহলে ওই রাজনৈতিক দলগুলির, ওই ইসলামী দলগুলির প্রভাব থেকে কতটা নিজেদেরকে মুক্ত রাখতে পারবে? সেক্ষেত্রে কি একটু কিছুটা হলেও মৌলবাদের দিকে ঝোঁকার কোনো সম্ভাবনা থাকবে না? প্রথম কথা হচ্ছে, আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে না যে জামাতের নেতৃত্বে ইসলামিক দলগুলো একটা অভিন্ন মোর্চা করতে পারবে। কারণ ইসলামী আন্দোলন বা আরো হেফাজত, তাদের যে নেতাদের বক্তব্য বিভিন্ন সময় আমরা শুনি, সেটা বলছে যে জামাতের সঙ্গে তাদের আকিদাগত পার্থক্য রয়েছে। তো সেই ক্ষেত্রে তারা জামাতের সঙ্গে জোট করবে কি, মঞ্চ করবে, একসঙ্গে যাবে কিনা, আমার এটা সন্দেহ আছে। জামাত প্রথম দিকে যে ধরনের একটা মনে হয়েছিল যে জামাত বুঝে সবাইকে একসঙ্গে নিয়ে আসবে, কিন্তু
আস্তে আস্তে করে দলগুলো সরে যাচ্ছে। সেকেন্ডলি, ইসলামিক দলগুলো যারা জামাতের সঙ্গে যাওয়ার ব্যাপারে দ্বিধাগ্রস্ত রয়েছে, তারা যদি বিএনপিও একই চেষ্টা করছে, তারা সেই ক্ষেত্রে বিএনপিকে বেশি প্রাধান্য দিবে বা তাদের পছন্দে নিয়ে আসবে এই জন্য, কারণ বিএনপির সরকার গঠনের সম্ভাবনা বেশি। বিএনপি জাতীয় সরকার মানে ভোটে জেতার পর জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। অতএব এমপি পদ পাওয়া বা জাতীয় সরকারের মন্ত্রিত্ব পাওয়া, এই বিষয়গুলো তো ইসলামী দলগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বরং তারা জামাতের সঙ্গে না গিয়ে হয়তো দেখা যাবে যে বিএনপির সঙ্গে মোর্চা গঠন করার ব্যাপারে বেশি উৎসাহী হচ্ছে, কারণ বিএনপির ভোট বেশি এবং এখানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির সমর্থক সহানুভূতিশীল ভোটারের সংখ্যাও বেড়ে গেছে। তো সেই জায়গায় আমি মনে করি জামাতের মানে ইসলামের এক বাক্স ভোট, এটা এই থিওরি কার্যকর হবে বলে আমার মনে হয় না। যদিও যদিও জামাত এই অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসনিক ভাবে তাদের অনেক লোককে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করতে সমর্থ হয়েছে এবং এই ক্ষেত্রে তারা বিএনপির চাইতেও বেশি সাফল্য দেখিয়েছে। অন্তর্বর্তী সরকার মৌলবাদের দিকে ঝুঁকে গেছে বলে বিভিন্ন মহলে যে অভিযোগ, এই কারণেই বিভিন্ন মন্ত্রণালয়ে জামাতের লোক বা এই ছাত্র সমন্বয়কদের মধ্যে যে শিবিরের নেতৃবৃন্দ বা ছেলেপেলে রয়েছে, তাদের প্রভাব অনেক বেশি। জামাত এইভাবে লাভবান হয়েছে। কিন্তু ভোট হলে সেখানে জামাত ভোটের বাজারে কিন্তু জামাতের যেখানে 100 ভোট সেখানে হয়তো 200 ভোট হতে পারে, কিন্তু সেটা 2000 বা 20,000 বা 40,000 ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি একটি দিক। আরেকটি হচ্ছে যে যেটি এই সপ্তাহেই ছাত্ররা নিজেদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে, এবং আপনিও বলছিলেন যে ছাত্রদের এই দলের মধ্যে সাবেক ইসলামী ছাত্র শিবিরের নেতারা রয়েছে, তারাও নিশ্চয়ই গুরুত্বপূর্ণ পদগুলি পাবে ওই দলের মধ্যে। এবং ওই দলটি আপনিও একটু ইঙ্গিত দিচ্ছিলেন যে সেটিও তাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা যা চায়, জামাত ইসলামী যা চায়, তাদের মধ্যে মিল আছে। তো সেই দলটি যদি আদর্শ কিরকম হতে পারে, রাজনৈতিক দলটির আদর্শ সেটি কি বিএনপির মতো মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল হবে তাদের আদর্শ, নাকি বামপন্থী হবে, নাকি মধ্যপন্থী হবে, ঠিক কেমন হতে পারে সেই দলটির আদর্শ? না, এটা ছাত্রদের আন্দোলনের যে ম্যানিফেস্টো ছিল, ইশতেহার ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, এই ইশতেহারের পথ ধরেই কিন্তু এই ছাত্রদের এই দলটা গঠিত এবং এটা কোনোভাবে বামপন্থী কোনো অভ্যুত্থান ছিল না, এটা ডানপন্থী অভ্যুত্থান ছিল এবং সেটা তাদের বিভিন্ন বক্তব্যে প্রমাণিত হয়েছে। এখন ছাত্রদের এই দল করার ক্ষেত্রে দুটি মত কাজ করছে বলে মনে হয়। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যার নাকি এই ছাত্র দ্বারা গঠিত দলের প্রধান হওয়ার সম্ভাবনা, তিনি কয়েকদিন আগে সাক্ষাৎকারে বলেছেন যে জামাতের সম্পর্কে তিনি একটা খুব শক্ত মন্তব্য করেছেন, যে জামাতের ভোটের সীমাবদ্ধতা কথা তিনি বলেছেন। সেটা পরিধানযোগ্য একটি কথা। ছাত্রদের মধ্যে দু ধরনের রসায়ন থাকবে এবং তারা ডানপন্থী থাকবে এবং তাদের মধ্যে তাদের বক্তব্যে যে ইসলামী মনোভাবাপন্ন এই বিষয়টিও তারা লুকোছাপা করতে চায় না। ফ্যাসিবাদ বিরোধী তো বটেই, একই সঙ্গে এই গণবিরোধী চেতনায় যে ভারতের বিরুদ্ধে যে সেন্টিমেন্ট প্রকাশিত হয়েছে, সেই সেন্টিমেন্টকে তারা ধারণ করবে। গণঅভ্যুত্থানের চেতনা ৭১ এবং ২৪ দুই যুদ্ধেরই চেতনা তারা ধারণ করে তারা এগোবে বলে আমি মনে করি। এবং সেখানে মুক্তিযুদ্ধের পরে আমাদের দেশে যেরকম ইসলামকে প্রতিপক্ষ বানিয়ে ফেলা হয়েছিল খুব একটা ষড়যন্ত্রমূলক ভাবে, সেই জায়গাটা থেকে তারা বেরিয়ে আসবে। ইসলাম কখনোই মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল না, বিপক্ষের আদর্শ হিসেবে কাজও করে। তো সেই জায়গাতে তারা খুব পরিষ্কার রয়েছে আমার কাছে মনে হয়, এবং তারা যে ভূমিকাটা রাখবে এখানে জামাতের যে কৌশল হতে পারে, যে সম্ভাবনা বেশি, যেসব ছাত্র শিবিরের ছেলেরা এই ছাত্রদের এই দলে থাকবে তাদেরকে তারা ওইখানেই রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা ওইখানেই থাকো, আমাদের এখানে দরকার, ওখানে থেকেই ভিতরে ভিতরে ইনফ্লুয়েন্স করবো। জামাতের কৌশল হচ্ছে সব জায়গায় তাদের লোক রাখা, সব ঝুড়িতে ডিম রাখে। তো সেই জায়গায় জামাত এটা করবে না যে ওদেরকে আবার নিজ দলে টেনে নিয়ে আসতে দেবে, কারণ ছাত্রলীগে যাওয়ার জন্য যদি তারা পরামর্শ দিয়ে থাকে, আমি আগেই বলেছি জামাত কৌশলী দল,
যে ঢাকা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে শিবিরের ছেলেরা নিজেদের পরিচয় লুকিয়ে ছাত্রলীগে যোগদান করেছে নিজেদের রক্ষার জন্য। সেখানে ছাত্র দলের ছেলেরা বা অন্য ছাত্র সংগঠনের ছেলেরা তো এই কৌশল বা এটা আমি বলবো যে এক ধরনের রাজনৈতিক প্রচারণা তারা তো করেনি, তো জামাত করেছে। করে আবার এখনো বলছে যে যারা শিবির হিসাবে আত্মপ্রকাশ করেন তাদেরকে ওইখানেই রেখে দিয়েছে, সব জায়গায় তারা লোক রাখবে। কিন্তু আমার মনে হয় যে ছাত্ররা যেহেতু বুঝতে পেরেছে যে জামাত নির্ভর বা জামাতের বি টিম হওয়া যে একটা আশঙ্কা আছে এবং বিভিন্ন মহল তাকে প্রতিপন্ন করবে, একদিকে বলবে কিংস পার্টি আরেকদিকে বলবে জামাতের বি টিম, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য ছাত্ররা কিন্তু আমি মনে করি যে তাদের একটা অজামাতি নন জামাতি একটা প্রোফাইল দেওয়ার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। এটা নন জামাতি প্রোফাইল না হয় দিল, কিন্তু আপনি নিজেই বললেন যে কিংস পার্টি হিসেবে যে চিহ্নিত করার চেষ্টা চলছে, এটি কি একেবারেই এই অভিযোগটি অমূলক? কারণ আমরা দেখছি যে সরকারের উপদেষ্টা হিসেবে থেকেই, নেপথ্যে থেকেই যে নতুন দলটি গঠন হচ্ছে সেটাতে যুক্ত হওয়া, সরাসরি হয়তো কমিটিতে নেই কিন্তু দলটি কিভাবে গঠন হচ্ছে সেটার নেপথ্যে তো এই উপদেষ্টাগণ, তিনজন উপদেষ্টার একটা ভূমিকা আছে। এবং আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে তিনি এই ছাত্রদের দল গঠনে উৎসাহ দিচ্ছেন, উনি একটি বিদেশি পত্রিকার সাথে সাক্ষাৎকার দিচ্ছেন। তো যদি সরকারের এই ধরনের কিংস পার্টি এই মুহূর্তে তাদেরকে বলা যাবে না, এই কারণে যে বর্তমান অন্তর্বর্তী সরকার বা এই সরকারের অধীন যে ডিজিএফআই বা এনএসআই বা এসবি, তাদের এমন কোন লক্ষ্য নেই যে তারা একটা সরকারের কে হেল্প করতে পারে এরকম একটা দল গঠন করবে এখনো পর্যন্ত। হয়তো ইউনূস সাহেব বলেছেন যে ছাত্ররা দল গঠন করতে পারে তাদের গণ অভ্যুত্থানের চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোনো সেই ধরনের কোনো ইঙ্গিত বা ইশারা নেই। যেটা বলা হয়েছিল, বিএনপি সমালোচনা করেছিল কিংস পার্টি এবং দলে সরকারি থেকে দল গঠন করা যাবে না, সেই সমালোচনার জবাবে আমরা দেখছি যে ছাত্র যারা উপদেষ্টা হয়েছে তারা পদত্যাগ করবেন দলে যোগদান করলে, সরকার থেকে এই কথাটা তারা ঘোষণা দিয়েছে। তারা সেখানে থেকে সরকারের সহানুভূতি লাভের চেষ্টা করবে। এখন অনেক নতুন দল আছে যারা নেমে বা আগে আলোচনা করে নিতে চায়, যারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায় যে আমরা আপনার রাজনীতি করব, এরকম একটা কথা বলতে চায়। কিন্তু এখনো পর্যন্ত সরকার কাউকে সেরকম কোনো ইশারা দেননি বা আভাস দেননি যে আমরা তোমাদেরকে সমর্থন করব। ছাত্ররা পদত্যাগ করি এই দল চালাবে। তবে যেখানে যেখানে ছাত্র সমন্বয়করা বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টা বা অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসাবে কাজ করছে, এই ছাত্র নেতারা বিদায় নিলে তাদেরকেও বিদায় নেওয়া উচিত, কারণ মন্ত্রণালয়ে কাজ করবে আমরা দেখেছি যেমন ছাত্র শিবির মনা সমন্বয়কের সংখ্যা এই মন্ত্রণালয়গুলিতে বেশি। সেখানে আপনার তথ্য, স্বাস্থ্য, বিভিন্ন স্থানীয় সরকার, বিভিন্ন মন্ত্রণালয় দেখছি যে তারা ছাত্র নেতা উপদেষ্টাদেরকে প্রভাবিত করে বিভিন্ন কমিটি করার ক্ষেত্রে তাদেরকেও একই সঙ্গে এটা শুনে যেতে হবে। আর ছাত্রদেরকে আমি মনে করি যেখানে তাদের একটা বিরাট সাংগঠনিক শক্তির পরিচয় দিয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে, তাদেরকে সরকারি আনুকূল্য নিয়ে রাজনৈতিক দল করতে হবে, এটা এখনো পর্যন্ত তাদের মাথায় নেই এবং আমরাও লক্ষ্য করছি না। তবে রাজনীতির একটা পর্যায়ে গিয়ে তারা বর্তমান সরকারের আমি মনে করি যে একটা স্নেহময় দৃষ্টি তারা পেতে পারেন, কারণ কিছু কিছু উপদেষ্টা আছেন যারা আন্দোলনের সময় ছাত্রদের সঙ্গে এত ঘনিষ্ঠতা ছিলেন এবং তারাও কিন্তু মোটামুটি ছাত্রদের প্রতি সহানুভূতিশীল। অতএব ক্যান্টনমেন্টে বসে দল গঠন করার বদলে এই সচিবালয় থেকে যদি সেই দলের প্রতি সহানুভূতিমূলক বা অনুগ্রহমূলক কোনো প্রশাসনিক সুবিধা দেওয়া হয় তাহলে আশ্চর্য হবার কিছু থাকবে না। শুধু উপদেষ্টা না থাকলেই হবে না, কারণ যারা উপদেষ্টা রয়ে যাবেন তাদের মধ্যেও কিন্তু ছাত্রদের সমর্থক উপদেষ্টা রয়েছে, সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে। আরেকটি হচ্ছে যে আমাদের দেশে এই আওয়ামী লীগ, বিএনপি দীর্ঘদিন যাবৎ এই দুইটি দলকে আবর্তন করেই বিভিন্ন জোট হয়েছে এবং তাদের সাথে বামপন্থী দল ছিল,
আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় একটি জোট ছিল, বিএনপির নেতৃত্বের জোটটি তো ভেঙে গেছে বা বাতিল করে দিয়েছে। এর বাইরে বামপন্থীদের বাম গণতান্ত্রিক শক্তি নামে একটি জোট ছিল। এই যে বাম দলগুলি অথবা 14 দলের জোটের যে অন্যান্য দলগুলি, সেই দলগুলির ভূমিকা সামনে যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায়, তাহলে পরিবেশটা কেমন হবে? ওই দলগুলিকে আওয়ামী লীগকে কেন্দ্র করেই আবার জোট করতে পারে, অথবা ওই দলগুলি কি একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি থেকে? অথবা জাতীয় পার্টির কথাই যদি ধরি, একদম অপ্রাসঙ্গিক হবে না, কারণ যে দলগুলো আওয়ামী লীগের সঙ্গে জোট করে ফ্যাসিবাদের দোসর হয়েছে, যারা এদেশে মুক্তিযুদ্ধ করেছে, গণ গণ অভ্যুত্থান করেছেন 69-এর, তারাই আবার ফ্যাসিবাদী হয়ে পড়েছিলেন শেখ হাসিনার কারণে। এই দলগুলো এখন মনে হচ্ছে একদম নিশ্চুপ, কিন্তু এক পর্যায়ে এই দলগুলো রাজনৈতিক তৎপরতা শুরু করবে, এবং যারা বাম আছেন বা মধ্য বাম আছেন তারাও শুরু করবে। আবার বামদের একাংশ তো বিএনপির সঙ্গে, গণতন্ত্র মঞ্চ বলেন বা বিভিন্ন নামে, তারা তো বিএনপির সঙ্গে কাঠছোটা বেঁধে আছে। আমরা এই দলগুলোর ভূমিকা এক সময় না এক সময় আসবে, নির্বাচনের আগে তো অবশ্যই আসবে। এবং ছাত্র উপদেষ্টারা, যেরকম একজন উপদেষ্টা বলেছেন যে যারা যেসব আওয়ামী লীগের নেতা কর্মী গণহত্যার অংশ নেয়নি তাদেরকে নির্বাচনে আসতে বাধা দেওয়া হবে না, এই কথাটা যখন বললেন, এই কথাটার মানে হচ্ছে যে যারা আওয়ামী লীগের যারা সহযোগী রাজনৈতিক শক্তি ছিল তাদেরকেও ক্ষেত্রেও তো এটা প্রযোজ্য হবে, তাদের ক্ষেত্রেও তো এটা প্রযোজ্য হতে পারে। একটি দলের হাসানুল্লাহ কিরুর নামে মামলা আছে, কিন্তু ওই দলের অন্য নেতাদের নামে মামলা নেই বা অভিযোগ নেই, তারাও তো রাজনীতি করতে পারে। অতএব এখন যেরকম মনে হচ্ছে যে সব দিকেই অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, তা না। এই কিছুদিন পরে হয়তো দেখা যাবে যে এই নির্বাচন আসছে, রাজনীতি সরগরম হচ্ছে, তারাও কিন্তু আস্তে আস্তে করে বিবৃতি দেওয়া, আহ এগুলিকে তারা শুরু করবে, কথাবার্তা বলা, এটা শুরু হবে। এটা আমাদের এখানে অন্তত একটা স্বাভাবিক চর্চা। আমরা যেটি দেখছি যে ছাত্রদের মুখে বিশেষ করে তাদের দাবির শিফট হয়েছে, সেটি এক সময় যখন বলতো যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না, আওয়ামী লীগের মতাদর্শের রাজনীতিও চলবে না, এখন তারা বলছে যে এই দলটির মধ্যে যারা গণহত্যায় জড়িত ছিল না, কোনো অপরাধ করে নাই, তারা নির্বাচন করতে পারবে। অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, এটি এখন মোটামুটি সবগুলি দল, এমনকি যেই নতুন দলটি হতে যাচ্ছে তাদের দিক থেকেও অনেকটা এই ধরনেরই কথাবার্তা, যে যারা অপরাধ করেনি তারা নির্বাচন করতে পারে। আওয়ামী লীগ যদি আগামীতে নির্বাচনে আসে, তখনকার একটু আগে যেটি বলছিলেন যে এখন সক্রিয় বড় দুটি দল হচ্ছে বিএনপি এবং জামাতি ইসলামী, তাদেরকে কেন্দ্র করে রাজনীতি চলছে। আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে নামে, তখনকার পরিবেশটি কেমন হবে? আওয়ামী লীগ নির্বাচনের মাঠে আসুক, এটা আমার মনে হয় যে বিএনপিও চায়, জামাতও চাইতে পারে, কারণ আওয়ামী লীগের ভোটগুলো আওয়ামী লীগের বাক্সে থাকুক, এটা হলে বিএনপির সুবিধা, জামাতের সুবিধা। কারণ ছাত্ররা চায় না এই কারণে যে আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের বাক্সে না গিয়ে যদি অন্যত্র যায়, সেই ক্ষেত্রে তারা হয়তো একটা বেনিফিট পেতে পারে ছাত্রদের দল। তো কিন্তু আমার ধারণা, আওয়ামী লীগের যত যাই বলুক, আওয়ামী লীগ নিজে থেকে নির্বাচনে আসবে বলে আমার কাছে মনে হয় না। কারণ নির্বাচনকে একটা বৈধতার একটা প্রশ্নে বিদ্ধ করে রাখাটা হবে আওয়ামী লীগের কৌশল হতে পারে, যে আমরা যে নির্বাচনে যাইনি সেই নির্বাচন ফেয়ার হয়নি, যেটা বিএনপি বা অন্য বিরোধী দলরা গত নির্বাচনগুলিতে যায়নি। কিন্তু বাস্তব কথা হচ্ছে ভবিষ্যতে নির্বাচন তো ওরকম নির্বাচন হবে না, কিন্তু আওয়ামী লীগ এটা করে রাখতে পারে। সেকেন্ডলি, যদি যায়, যদি গেলে আমি মনে করি যে একটা সুস্থ ধারার বা সুষ্ঠু নির্বাচন যদি অনুষ্ঠিত হতে পারে, যেটা হওয়ার মানে ইনক্লুসিভ নির্বাচন হওয়া বাংলাদেশে এখন এখন পর্যন্ত আমি মনে করি ডিফিকাল্ট। কারণ হাট বাজার যারা দখল করে আছে তারা ভোট কেন্দ্র দখল করে। অর্থাৎ মানুষ কোন, অন্য দলের মানুষ তারা কোন ভরসায় নির্বাচনে গিয়ে ভোট দিবে তাদের পছন্দের দলকে, এটাও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, অস্বাভাবিক কিছু না। আর যেহেতু জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনে সব দলকে নিয়ে নির্বাচন করার কথা বলা হয়েছে, এটাও একটা প্রেশার হিসেবে কাজ করছে। এই কারণে ছাত্রদের একদল বলছে যে যারা গণহত্যায় জড়িত না তারা নির্বাচন আসতে পারে, বাধা নেই। কিন্তু আমরাও জানি, কারণ গণহত্যায় জড়িত যারা
যেটা বাংলাদেশের কমন ল, যারা হত্যার অপরাধে দোষী, তারা কিভাবে বা তারা দণ্ডিত হলে তারা নির্বাচনে অংশগ্রহণ এমনিতেই দিতে পারে। এটা তো স্বাভাবিক। রাজনৈতিক কারণে আপনি দূরে সরিয়ে রাখবেন এরকম আইন এখনো আছে কিনা। সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, অনেকেরই একটি শঙ্কা যে আগামীতে দেশে সংঘাত হতে পারে। কারণ আপনি একটু আগে বলছিলেন যে এখন এই হাট বাজার দখল ইত্যাদি হচ্ছে, ভবিষ্যতে যে ভোট কেন্দ্র দখল হবে না এর নিশ্চয়তা কি? তো এই ভোট কেন্দ্র দখল যারা প্রতিরোধ করবে, অর্থাৎ সরকার, সরকারের কি সেই সামর্থ্যটুকু এখনো অর্জন করতে পারেনি এই বর্তমান সরকার, যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে দেওয়ার জন্য যেই নিরাপত্তা ব্যবস্থা দরকার সেই নিরাপত্তা নিশ্চিত করতে কি পারছে না এই সরকার? বা আপনার মনে হয় না যে সামনেও সেটি পারবে? এখনো পর্যন্ত পারতে সক্ষম হচ্ছে না। এটার একটা উদাহরণ হচ্ছে এই যে বিভিন্ন জিনিসপত্র আমরা বলছি যে সিন্ডিকেট এখনো রয়ে গেছে, যে কারণে জিনিসপত্রের দাম এত বেশি কমছে না। তো সিন্ডিকেট কাদের কাছে গেছে? আগে আওয়ামী লীগের হাতে একটা সিন্ডিকেট ছিল, এখন তাহলে অন্য দলগুলোর সিন্ডিকেট দলের নেতাদের কর্মীদের কাছে সিন্ডিকেট গেছে। কিন্তু সিন্ডিকেটে যাওয়ার পরেও প্রশাসন কিন্তু এসব সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। প্রশাসন কেন ব্যবস্থা নিতে পারছে না? কারণ প্রশাসনে যারা ডিসি এসপি এগুলো হয়েছে, তারা এই সরকার, এই বিএনপি অথবা জামাত ইসলামের সমর্থক। তারা তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে সেটা তো আমরা দেখছি যে তারা ব্যবস্থা নিতে পারছে না। সেই কারণেই যে আমি বলবো যে যে জিনিসপত্রের দাম কমেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। এখন আপনার এই নির্বাচন পর্যন্ত তো এই ডিসিএসপি থাকবে। এখন এই যেই দলগুলো আছে তারা যদি ভোট কেন্দ্রে দখল রাখার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কি এই বিসিএসপিটা কোনো ব্যবস্থা নিতে পারবে? এটা তো একটা আমার মনে হয় যে এটা একটা খুব মানে অমূলক, মানে খুব খুব একটা জোর আশঙ্কা যে কিভাবে ফেয়ার নির্বাচন। যারা একটা বাজারে ইজারা নিয়ে বসে আছে, তারা যে ভোট কেন্দ্রের ইজারা নিয়ে বসবে না, তা না, তা আপনি নিশ্চয় করবেন কিভাবে? প্রশাসন তো এই লোকগুলি রয়ে গেছে, যেটা আওয়ামী লীগের আমলে যে প্রশাসন দেখেছি যে আওয়ামী লীগ কি ফেভার করার জন্য করেছে। এখন যদি হয় যে বিরোধী দল জামাতকে ফেভার করার জন্য প্রশাসন তারাই ভোট কেন্দ্রে ভোট ব্যবস্থা পরিচালনা করবে, তাহলে আপনি অবস্থাটা কি দাঁড়াবে? তাহলে কোথায় আপনি মনে করেন যে সুষ্ঠু ভোটের এই সুযোগটা বা পরিসর তৈরি হয়েছে? কারণে আমি এরকম আশঙ্কা আমি মানুষের মুখে আলোচনা শুনি। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? এই যে আমরা দেখেছি যে বাংলাদেশে অতীতে যে অন্তর্বর্তী সরকার বলি, অস্থায়ী সরকার বলি বা তত্ত্বাবধায়ক সরকার বলি, এখন পর্যন্ত ৩ রকমের মোটামুটি সরকার আমরা পেয়েছিলাম। ৯১ সালের সরকারটিকে অস্থায়ী সরকার ছিল, কারণ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন, সেটি অস্থায়ী সরকার ছিল। ৯৬ সালে বা ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারটি ছিল একেবারেই প্রশাসনিক তত্ত্বাবধায়ক সরকার। আবার ২০০৭ সালের সেটিকে আমরা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলছিলাম। ওই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী বা অস্থায়ী সরকারগুলির সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মোটা দাগে পার্থক্যটা কি এবং দুর্বলতাটা কি? তারা কি সেনাবাহিনীর সমর্থন ওইভাবে পাচ্ছে না যে তারা যা চায় সেটি করার জন্য? তারা সেনাবাহিনীর সমর্থন পাচ্ছে, বাট যেহেতু এটা সেনা সমর্থিত সরকার হিসেবে চিহ্নিত হয়নি, সেই কারণে আপনার সেনাবাহিনীর জায়গায় তাদের গণ্ডিতে তারা দায়িত্ব পালন করছে। দেখুন, আমাদের দেশে এই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলাটা এসছে, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের একটা সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে যে যেই সরকার বিদায় নেয় তার হাতে যেসব আমলা, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা লাভবান হননি, তারাই তত্ত্বাবধায়ক সরকারের সময় বদলিচিহ্ন হন এবং নির্বাচন পরিচালনা করেন এবং বিরোধী দলের নির্বাচনে জয়লাভের জন্য একটা সুযোগ তৈরি হয়ে যায়। বর্তমানে যে অন্তর্বর্তী সরকার এসছে তাদের সমর্থক কোনো আমলা বা পুলিশ বা মিলিটারি অফিসার নেই। তারা তো কোনো রাজনৈতিক দল থেকে সরকার গঠন করে, বা এই ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাও কিন্তু রাতারাতি অফিসার হয়ে যেতে পারে। অর্থাৎ তাদেরকে নির্ভর করতে হচ্ছে বিএনপি সমর্থিত আমলা এবং জামাত ইসলামী সমর্থিত আমলা, এবং এর মধ্যে কিছু আওয়ামী লীগের আমলা বা পুলিশ কর্মকর্তা বা তারাও এর মধ্যে ঢুকে গেছে। অতএব এই সরকারের উচিত যে পরবর্তীতে কারা ক্ষমতায় আসবে
সেটার দিকে না তাকিয়ে তারা অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন পরিচালনা করার চেষ্টা করে, এবং এটার জন্য হ্যাডম লাগে, মানে খুব দৃঢ় সদিচ্ছা লাগে যে আমার নির্বাচন আমি করব নিরপেক্ষভাবে এবং দেশ চালাবো রাজনীতিবিদদের কথায় না, আমাদের কথায়, আমরা যতদিন আছি সেই রকম নির্বাচন। কিন্তু এই সরকারের মধ্যে বহু লোক আছে যারা, আচ্ছা বিএনপি ক্ষমতা আসতে পারে, বিএনপি কে কিভাবে সুবিধা দেওয়া যায় বা বিএনপির চোখে ভালো থাকা যায় সেই চেষ্টা আমলারা করে। সেই কারণেই কিন্তু আপনি নির্বাচনে আপনার যে 100% বা একটা মোটা দাগে যে একটা আহ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হওয়ার আশা দেখি, সেটা সেই আশাটা আপনার ব্যাহত হয়। তো আমার মনে হয় যে এই সরকারের উচিত সেদিকে না তাকিয়ে, কারণ ডক্টর ইউনূসের বিএনপির কাছে বা জামাত ইসলামীর কাছে চাওয়া পাওয়ার কিছু নেই। তারা নিশ্চিতভাবেই একটি সরকার জনগণের ম্যান্ডেট, যেটা বিপ্লবের ম্যান্ডেট নিয়ে এসছেন, বিপ্লবের ম্যান্ডেট তারা পরিপূরণ করেই কিন্তু জনগণ তাদের বিদায় নেওয়া উচিত। তো সেই সৎ সাহস, সেই সদিচ্ছা কতখানি আছে এই সরকারের কর্তা ব্যক্তিদের, সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। সেক্ষেত্রে কি এরকমটি উপসংহার টানা যায় আপনার কথায় যে আমরা যে ইতিবাচক রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, যে গত আওয়ামী লীগ সরকার পতনের পর যে নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা বলা হচ্ছিল, সেখানে রাজনীতি থেকে শুরু করে সবকিছুই ইতিবাচক দিকে এগিয়ে যাবে, সেখানে কি আমরা হতাশ হতে হবে? বা এখন পর্যন্ত তো আপনার কথায় মনে হচ্ছে যে কোনো পরিবর্তন ওই অর্থে আসছে না। আগে একটি দল ছিল যেভাবে করেছে, এখন ক্ষমতায় না এসেই অন্য দল একই ধরনের কাজ করছে, ক্ষমতায় এলে সেই একই রাজনীতি কি আমরা দেখব? একটা হতাশার আশঙ্কা আছে, কারণ আমরা দেখেছি যে সংস্কার কতদূর হবে এবং কতদূর সংস্কারের পরে নির্বাচন হবে, এটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের এবং ছাত্রদের একটা আমরা পার্থক্য লক্ষ্য করেছি। যারা দ্রুত নির্বাচন চায় তাদের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে, শুধুমাত্র নির্বাচনী সংস্কারের পরপরই নির্বাচন দেওয়া উচিত। এখন আন্দোলনটা শুধু নির্বাচনী সংস্কারের জন্য হয়নি। যদি এটা রাজনৈতিক গণঅভ্যুত্থান হতো তাহলে আমি মেনে নিতাম যে এই রাজনৈতিক গণঅভ্যুত্থানের কারণে রাজনৈতিক দলগুলোর পরম প্রার্থনা ছিল একটি সুষ্ঠু নির্বাচন, সেই লক্ষ্যেই দ্রুত নির্বাচন। যেহেতু একটা অরাজনৈতিক গণঅভ্যুত্থান হয়েছে এবং এখানে ছাত্র জনতার একটা আলাদা প্রত্যাশা তারা দাঁড় করিয়েছে, সেই জায়গায় শুধুমাত্র নির্বাচনী সংস্কার করেই যদি আপনি চলে যান তাহলে ওই বাকি সংস্কার আর কখনো পূরণ হবে না। যেমন 90-এর গণঅভ্যুত্থানের আগে যে 3 জোটের রূপরেখা হয়েছিল, সেই 3 জোটের রূপরেখা কিন্তু রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করতে দেয় নাই, একদম দেয় নাই। তো সেই জায়গায় এই সংস্কার, আপনি বলছেন যে 1 মেয়াদের 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সংসদের দ্বিকক্ষ হবে, বা আরো যে সংস্কারের কথাগুলো বলছেন, এগুলোর ব্যাপারে তাহলে কি আমরা নির্বাচনের পরে দেখতে পাবো? বিএনপি বলছে তাদের 31 দফায় বা এগুলিতে আছে, কিন্তু আমরা কতখানি বিশ্বাস করব? কিন্তু এখানে বিশ্বাস করার মতো একটা জায়গা আছে, যদি একটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা চুক্তি বা সনদ, এরকম একটা সমঝোতামূলক একটা চুক্তি করা যায় যে নির্বাচনের পরে, নির্বাচনের আগে এই সংস্কার হবে, নির্বাচনের পরে এই সংস্কার, অথবা গণপরিষদ নির্বাচন হবে কি হবে না, বা গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়া হবে কি হবে না, এসব বিষয়ে ফয়সালার মধ্যে দিয়ে কিন্তু আমি মনে করি যে এই সংস্কারের বাস্তবায়নগত চেহারাটা আমরা দেখতে পারবো। এবং ডাক্তার ইউনূস এমনও বলেছেন যে তিনি কোন দল কোন সংস্কার চায় বা চায় না সেগুলো তারা প্রকাশ করে দেবেন। আমরা দেখতে চাই কোন দল কি সংস্কার চায় বা না চায়, এটা আমরা দেখতে চাই, সেটার উপর নির্ভর। তো যেটি বলছিলেন যে হতাশা রয়েই যাচ্ছে কিছুটা, কারণ আমরা, আপনি যে চুক্তির কথা বললেন রাজনৈতিক দলগুলি এখন যদি একটি চুক্তিতেও আসে যে নির্বাচিত হওয়ার পর এই ধরনের সংস্কারগুলি করবে, কিন্তু আপনিই বলছিলেন যে 90-এর আন্দোলনের সময় 3 জোটের যে রূপরেখা সেটিও তো একটি চুক্তি ছিল, সেই চুক্তি তো বাস্তবায়ন হয়নি। সুতরাং এখনকার চুক্তিটিও যে ক্ষমতায় গেলে বাস্তবায়ন হবে এর কোনো নিশ্চয়তা নাই। এরপরেও আমরা যেই হতাশায় আছি, আমরা আশা করব সরকার, রাজনৈতিক দলগুলো মিলে সেই মানুষের এই হতাশা দূর করার উদ্যোগ নেবে। আমরা অনেক সময় নিয়েছি আপনার সাথে এবং আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি শওকত ভাই আপনাকে।
এবং এই একই সাথে দর্শকদের কাছ থেকেও আমরা বিদায় নেব। আগামীতে একই সময়ে আপনাদেরকে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং শওকত ভাই আপনাকেও আমরা ভবিষ্যতে কোনো এক সময় আবারও পাবো এই আশা রেখে আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ।